প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নিউজ আর এক্সট্রা এটিএন নিউজের স্টুডিও থেকে সরাসরি আমরা আপনাদের মুখোমুখি প্রতিদিনের মতো। এবং আপনারা জানেন এখানে আমরা সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সংবাদের পরপর আলোচনায় নিয়ে আসার চেষ্টা করি এবং আপনারাও যুক্ত হন যথারীতি। আমাদের এখানে টেলিফোন নাম্বার দেখতে পাচ্ছেন পর্দায় এবং সোশ্যাল মিডিয়ার ঠিকানা দেখতে পাচ্ছেন। আপনারা প্রতিদিনের মতো আজকেও যুক্ত হবেন আশা করছি। এবং আপনারা জানেন বাংলাদেশে স্বাধীনতার ৪৬ বছর পর এই প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে খুবই মর্যাদা সম্পন্ন একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেটি ১৭১টি দেশের পার্লামেন্টের যে সংগঠন সেই আইপিইউর সম্মেলন বাংলাদেশে আজ শুরু হয়েছে। এখানে উপস্থিত হয়েছেন ১৩২টি দেশ থেকে আসা ৫৩ জন স্পিকার, ৩১ জন ডেপুটি স্পিকার, ৬০০রও অধিক আইন প্রণেতা সহ ১৪ শতাধিক অতিথি বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছেন। এবং আন্তর্জাতিক এই সম্মেলনটি বিশেষভাবে গুরুত্ব বহন করে আন্তর্জাতিক রাজনীতিতে। বিশেষ করে এবারে যখন এই সম্মেলনের প্রতিপাদ্য করা হয়েছে বৈষম্য কি করে কমানো যায় এবং কি করে সবার সমান মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা যায়, সেটি সবচেয়ে বড় আলোচ্য বিষয় এবারের এই সম্মেলনে। বাংলাদেশ এই সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে তার সক্ষমতারও প্রমাণ দিয়েছে। ৪৬ বছরে বাংলাদেশ কোথায় আন্তর্জাতিক পরিমণ্ডলে দাঁড়িয়েছে, এটি তারও একটি সক্ষমতার প্রমাণ। বিশেষ করে আইপিইউর যিনি সভাপতি, বর্তমানে বাংলাদেশের যে সাংসদ সাবের হোসেন চৌধুরী, তিনি তার আলোচনায়, উদ্বোধনী আলোচনায় বলেছেন যে যখন নিরাপত্তা একটি বৈশ্বিক ইস্যু, উগ্রবাদ একটি বৈশ্বিক ইস্যু, সেই মুহূর্তে বাংলাদেশে কয়েকদিন আগেও আপনারা জানেন যে যেটি সাবের হোসেন চৌধুরী উল্লেখ করেছেন তার আলোচনায়, যে প্যালেস অফ ওয়েস্টমিনস্টার লন্ডনে যেই হামলা হলো, সেরকম একটি হামলার বিষয় সামনে থাকার পরও, এরকম একটি সিকিউরিটি থ্রেট সব ওয়ার্ল্ড জুড়ে থাকার পরেও বাংলাদেশকে আস্থায় নিয়েছে গোটা বিশ্বের ১৪ শতাধিক প্রতিনিধি। সেটি খুবই গুরুত্ব বহন করে আজকের এই সময়ে, নিরাপত্তা যখন বৈশ্বিক ইস্যু। আপনারা থাকুন এই আলোচনায়। আমরা এই আলোচনায় আজকে যারা আপনাদের সাথে নানা ইস্যুজ নিয়ে কথা বলবেন, প্রিয় দর্শক, চলুন আমরা তাদের সাথে পরিচিত হই। প্রথমেই আছেন ডক্টর দেলোয়ার হোসেন, যিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আছেন জয়নাল আবদিন ফারুক, যিনি অ্যাডভোকেট এবং একই সাথে সাবেক সাংসদ, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ এবং বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নেতা। আপনাদের দুজনকে স্বাগত। এবং দর্শক, আপনাদের বলে রাখি, আমাদের আজকের অনুষ্ঠানে সরাসরি আইপিইউ সম্মেলন থেকে উপস্থিত হওয়ার কথা ছিল উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সরকার দলীয় সাংসদ বর্তমানে এবং সাবেক সংসদের চিফ হুইপ ছিলেন। তিনি উপস্থিত থাকার কথা ছিল। আশা করছি তিনি সম্মেলনের কোনো একটা পর্যায়ে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হবেন। আমরা আলোচনায় যেতে চাই। প্রথমে আমি একটু ডক্টর দেলোয়ার আপনার কাছে আসব, তবে একটু যেহেতু নিজে পার্লামেন্টেরিয়ান ছিলেন আমাদের অ্যাডভোকেট জয়নাল আবদিন ফারুক এবং অন্যতম বড় রাজনৈতিক দলের আপনি কেন্দ্রীয় নেতা, বাংলাদেশে এরকম একটি সম্মেলন হচ্ছে গুরুত্বের দিক থেকে, রাজনৈতিক গুরুত্বের দিক থেকে এবং গর্বের জায়গা থেকে আপনি কিভাবে দেখেন অ্যাজ এ পার্লামেন্টেরিয়ান? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং শ্রদ্ধেয় শিক্ষক দেলোয়ার সাহেবকে ধন্যবাদ জানাই। আমার বন্ধু শহীদ সাহেব যদি উপস্থিত থাকতেন, কথাটা বললে উনি শুনতেন আরো জমতো। আমার বাসা এয়ারপোর্টের কাছে নিকুঞ্জে। আমি টেলিফোনটা পেলাম মিন্টু ভাইয়ের কাছ থেকে ধরেন ২:৩০টায়। আমি শহীদের কথা শুনে খুব আশান্বিত হয়েছি যে উনি আসবে, দুজনে কথা বলবো। ভালোই প্রাসঙ্গিক অনেক কথা। আশা করি যে তিনি আসবেন। না, এটিএন নিউজটা আসলে এই আওয়ারটা মানুষ দেখে, এটা অস্বীকার করার জন্য। আর এটিএন নিউজটার একটা গুণ হলো এখানে চিফ এক্সিকিউটিভ মুন্নিশা আছেন। উনি অত্যন্ত খুবই আপনাদের মতো খুবই নরমে গরমে উপস্থাপন করতে পারেন। তো আমি আশা করছিলাম যে আপনার মতো আজকে মুন্নিশা আমার সাথে আরেকজন পার্ট হবেন, তিনি নাই। যাক, আমি বাসা থেকে আসতে এত চাকচিক্য, এত আলো, এত মানে বাতি যা দেখলাম, তাতে মনে হলো যে আজকে পত্রিকাতে দেখিয়েছি। আর বিশেষ করে আমি কুমিল্লা খুবই ব্যস্ত ছিলাম নির্বাচনে, তো সে থেকে আবার নোয়াখালী চলে গেলাম, ওইখান থেকে আজকে আসলাম। তো আজকে বাসা থেকে বেরোতে যা দেখলাম চাকচিক্য, ভালোই লাগলো। রাস্তার দুই পাশে বাতি, মাঝখানে বাতি, ওদিকে এয়ারপোর্ট থেকে আসতে আবার জাহাঙ্গীর গেট থেকে এই পর্যন্ত আপনার অফিস পর্যন্ত প্রচুর বাতি, ভালোই লাগলো। কিন্তু আরো ভালো লাগতো, আরো সুন্দর হতো যদি আজকে আমরা পার্লামেন্টের বাইরে থাকার পরেও, যদি আমরা পার্লামেন্টে নাই কিন্তু আমরা বাংলাদেশে একটা বৃহত্তম রাজনৈতিক দল,
আমাদেরকে যদি সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক আমরা বিরোধী দলের চিফ বা আমাদের সাবেক সরকারি দলের চিফ যখন আমরা সরকারে ছিলাম অনেক অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ছিলেন, যেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেব, এদের মতো লক্ষ্য যদি আজকে সামনের টেবিলে এই 171টি দেশে প্রায় 500-রও অধিক মাননীয় পার্লামেন্ট মেম্বার এখানে আসছেন, প্রায় 6 কোটি লোকের প্রতিনিধিত্ব যারা করছেন। আমরা উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি, যেহেতু পলিটিক্স করি এগুলো শুনতে হয়, সেখানে আমার ভালো লাগতো যদি আজকে আমরাও সেখানে একটা পার্ট হইতে পারতাম, কিন্তু আমরা পার্ট হলাম না কেন? তাদের উত্তর, উই আর নট দ্য পার্ট অফ নাও ইন পার্লামেন্ট। আমরা পার্লামেন্টে নাই বিদায় আমাদেরকে দাওয়াত দেয় না বা আমাদেরকে সেখানে আসতে বলা হয়নি। এই বিষয়টা আমরা কেন গেলাম না, এই বিষয়ে যদি আপনাকেও দুইজন শ্রদ্ধেয় ব্যক্তির কাছে বলা আমি ঠিক মনে করব না। যদি আমার বন্ধু থাকতো তাহলে আমি কথাগুলো বলতাম। সেখানে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। আমাদের সাবের হোসেনের সাথে আমি দীর্ঘদিন এমপি ছিলাম, কয়েকবার এমপি ছিলেন উনি একজন ভালো ব্যক্তি, অস্বীকার করার জন্য নয়। কিন্তু আপনি যেভাবে উপস্থাপন করেছেন যে বাংলাদেশে নিরাপত্তার বিষয়টুকু আপনি বলেছেন, যে সারা পৃথিবীতে যখন একটা জঙ্গিবাদ বা নিরাপত্তা ইস্যু নিয়ে হচ্ছে, ওয়েস্টমিনিস্টার বা পার্লামেন্টে লন্ডনে যে আক্রমণ হয়েছে, এগুলো একটু দেখার বিষয়। কিন্তু বাংলাদেশকে কেন এই সময়, এটা কিন্তু বহুদিন আগ থেকে সাবির হোসেন সাহেব এই আইপিওর সাথে আমি অনেক সময় কানেক্টিং, তো তিনি বহুদিন থেকে চেষ্টা করছেন এই জিনিসটা হওয়ার জন্য। এটা আমাদেরও সৌভাগ্য যে বাংলাদেশে 500-রও অধিক এমপি আসছেন, 53 জন স্পিকার আসছেন, 6 কোটি লোকের প্রতিনিধিত্বকারী লোকেরা আসছেন। এটা আমরাও গর্ববোধ করি, বাংলাদেশকে নিয়ে গর্ববোধ করি, 16 কোটি মানুষকে নিয়ে গর্ববোধ করি। কিন্তু সে গর্ববোধের মধ্যে মনে হচ্ছে একটু শূন্যতা পরিলক্ষিত হয়েছে। সেই শূন্যতা তারা হয়তোবা শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় বলবেন যে সেই শূন্যতাটা আমাদের কারণে তারা বলবেন, কিন্তু আমরা যদি শহীদ থাকতো, আমি কারণটা আমাদের জন্য না তাদের জন্য সেটা আমি বলতে পারতাম। কিন্তু যেহেতু আমার প্রতিদ্বন্দ্বী নাই, প্রতিপক্ষ নাই, আমি স্যারের সাথে এই নিয়ে তক্র করি, আপনার সাথে তক্র করে আমার লাভ নাই। সেখানে আমি মনে করি সব কিছুর পরেও আমি অভিনন্দন জানাই, স্বাগত জানাই বিশ্বের সব কটি দেশের যারা আমাদের এই 16 কোটি মানুষকে দেখার জন্য আসছেন, দেখতে আসছেন, বুঝতে আসছেন, সাংস্কৃতিক অবলোকন করতে আসছেন, আমাদের দেশের পার্লামেন্টের অবস্থা জানতে আসছেন, আমাদের দেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থার অবস্থানটা জানতে আসছেন। প্রকৃতপক্ষে তারা যদি বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্রের অবস্থান কোথায় এগুলো জেনে নেন, তাহলে আমরা খুশি হব। বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র কেমন আছে বাংলাদেশে, এটি বোঝার একটা ব্যাপার আছে। আমরা একটু বিস্তারিত আলোচনায় যাব আপনার সাথে এই বিষয়ে। যদি ডক্টর দেলোয়ার হোসেন আপনার কাছে আসি, যে সেটি হলো এরকম একটা সম্মেলনের আয়োজন রাজনৈতিকভাবে, আন্তর্জাতিকভাবে এবং সংসদীয় পদ্ধতির প্রশ্নে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ ছিল মনে করেন কিনা আপনি? মানে এরকম একটা সম্মেলনের আয়োজন বাংলাদেশের মতো একটা দেশে। না, চ্যালেঞ্জ, ধন্যবাদ। যে কোনো, বিশেষ করে আপনার বর্তমান বিশ্বে আপনি আরও ছোট পরিসরে যদি এই ধরনের কোনো আন্তর্জাতিক সম্মেলন হয়, সেটিও কিন্তু চ্যালেঞ্জের ব্যাপার। এবং আমরা জানি যে গত কয়েক বছর ধরে সারা বিশ্বে বিভিন্ন স্থানে যেভাবে নিরাপত্তার ঝুঁকি আছে, সেটি একটি ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে চ্যালেঞ্জ তো থাকবেই, কিন্তু শেষ পর্যন্ত এটি হচ্ছে এবং এটি শুরু হয়েছে। তো ফলে এই চ্যালেঞ্জ বা ইন্টারনালি, কারণ এটা তো একটা বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা, 1889 সালে প্রতিষ্ঠিত। একসময় এটা শুধু পার্লামেন্টারিদের একটি মানে সংস্থা ছিল, তারপর এটি স্বাধীন রাষ্ট্রগুলো মিলে 171টি রাষ্ট্র সেই সংস্থাটিকেই করেছে এবং এটি অত্যন্ত প্রভাবশালী। বিশেষ করে জাতিসংঘের সাথে তারা খুব ঘনিষ্ঠভাবে কাজ করে এবং বিশ্বের যতগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আছে আন্তর্জাতিক রাজনীতিতে, আপনি নিরাপত্তার কথা বলেন, আপনি মানবাধিকার, সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে বিষয়, সব কিছু, এবং বিশেষ করে এই সম্মেলনের যে প্রতিপাদ্য, যেটা বৈষম্যের জায়গাটাকে ওনারা গুরুত্ব দিচ্ছেন, যেটি অত্যন্ত আশান্বিত হওয়ার মতো বিষয়। যে এই যে বিশ্বব্যাপী যে বৈষম্য, যেটি আমরা অক্সফামের একটি প্রতিবেদনে আমরা দেখেছি যে, এবং এটি আইপিওর ওয়েবসাইটেও আছে, যে অক্সফামের প্রতিবেদনে দেখিয়েছে যে সারা বিশ্বের মাত্র 8 জন ব্যক্তি অর্ধেক সম্পদের মালিক, 50% সম্পদের মালিক। এই যে একটা ব্যবস্থার মধ্যে বিশ্ব আছে, সেই বিষয়গুলো এখানে কিন্তু মানে চিন্তা করছে। তো এই সম্মেলনটির আয়োজন, আমি বলবো আন্তর্জাতিক সম্পর্ক শিক্ষক হিসাবে বা একজন ছাত্র হিসাবে
যে এটি যে কোনো দেশের পররাষ্ট্রনীতির জন্য একটি বড় অর্জন। কারণ বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে এবং বিশেষ করে উন্নয়নশীল বিষয়, যেমন আপনার দক্ষিণ এশিয়াতে ভারত এই ধরনের সম্মেলন আগে করেছে, এবং ভারত থেকে ইয়েও ছিল, আপনার প্রেসিডেন্ট ছিল এই আইপিওর, আমাদের যেমন এখন সাবির হোসেন চৌধুরী মাননীয় এমপি, উনি এটার প্রেসিডেন্ট। তো আমরা এই সুযোগটি পেয়েছি। একটা হচ্ছে আমাদের যে ৪৬ বছরের যে স্বাধীনতার যে ইতিহাস, সেখানে এই প্রথম আমরা একটি এত বড় পরিসরের একটি সম্মেলন করছি। তার আগে ওআইসির সম্মেলন হয়েছিল, বাট ওআইসি আমরা জানি যে মুসলিম দেশগুলোর একটি সংস্থা, সেটার একটা পরিধি আছে। তো এটির আয়োজন একদিকে আপনার বাংলাদেশ রাষ্ট্রের যে সক্ষমতার বিষয় আসছে, যেটা আপনি বললেন প্রথম দিকে, বাংলাদেশের যে কূটনীতি সেটি বিভিন্ন সময়ে আপনার সমৃদ্ধ হতে হতে আজকে আমরা যে একটা ম্যাচিউর এবং একটা শক্ত অবস্থানে আমরা আছি, তারও একটি প্রমাণ এখানে আমরা দেখছি। এবং আমাদের ব্যবস্থাপনার সক্ষমতাও দেখতে পান। অবশ্যই ব্যবস্থাপনার সক্ষমতা ছাড়া তো আসলে এই ধরনের একটি সম্মেলন হওয়া সম্ভব না। আর ব্যবস্থাপনার জায়গা থেকে বাংলাদেশ আগেও কিন্তু এই ধরনের রেখেছে যে বাংলাদেশের পক্ষে এটি সম্ভব। তবে অবশ্যই এটি নতুন ধরনের একটি বাস্তবতা, কারণ ১৩২টি দেশের প্রতিনিধিরা এবং স্পিকার, ডেপুটি স্পিকার, মাননীয় পার্লামেন্ট মেম্বার, ওনারা আসছেন, অত্যন্ত হাই প্রোফাইল আপনার এই অতিথি বা প্রতিনিধি। ফলে তাদের এই ব্যবস্থাপনার জায়গাটা তো অবশ্যই আছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তাদের আসার ফলে বাংলাদেশের, যেমন এই আমি খবরে দেখছিলাম যে একটি মেলা উদ্বোধন করা হয়েছে তাদের জন্য, সেই ইয়েতে আপনার কমার্স মিনিস্ট্রির তত্ত্বাবধানে। সেখানেও কিন্তু আমাদের যে অর্থনৈতিক যে অবস্থা, সেটিও দেখানোর একটা সুযোগ, মানে সার্বিকভাবে বাংলাদেশকে তুলে ধরা, শোকেসিং করার একটা সুযোগ এসছে। সেটি একটা ছোট্ট প্রশ্ন করে আমি চলে যেতে চাই জয়নাল আবদিন ফারুকের কাছে। সেটি হচ্ছে যে বিশেষ করে আরেকটি চ্যালেঞ্জ কিংবা সক্ষমতা, সেটিও আপনি দেখেন কিনা? বিশেষ করে গত কয়েকদিন ধরে বাংলাদেশে এই যে সিলেটে, মৌলভীবাজারে, কুমিল্লা, ইভেন তার আগে আশকোনা, তার আগে সীতাকুণ্ড, এই যে গত কয়েকদিন ধরে আমরা যেই পরিধিতে নানা ধরনের জঙ্গি তৎপরতা এবং তার বিরুদ্ধে যে অভিযান দেখলাম, সেটিও তো একটা টেনশন ছিল। সেই টেনশনও মোকাবেলা করে সরকার যেভাবে আয়োজনটা করলো, সেইখানে আপনি চ্যালেঞ্জ নেওয়ার সামর্থ্যটা কোথায় দেখেন কিনা? না, দুদিক যে টেনশনটা ছিল এবং এখনও তো কিছুটা আছে। তো এই যে জঙ্গিবাদের ইস্যুটা যেটা আপনি বলছেন, যে এটি তো একদিক থেকে আমরা জানি যে এটা একটা বৈশ্বিক সমস্যা, এবং এই সমস্যা দ্বারা সারা বিশ্বই আক্রান্ত, বিশেষ করে পশ্চিমা দেশগুলো। কারণ এই সম্মেলনের আপনার একটা বড় অংশগ্রহণকারী হচ্ছে কিন্তু ইউরোপের দেশগুলো বা এশিয়ার, আফ্রিকা থেকে আসছেন। এবং আফ্রিকাতে আমরা জানি যে ব্যাপকভাবে এই সমস্যা আছে। আপনার ওখানকার বোকো হারাম, আল শাবাব, অনেক সংগঠন আক্রমণ করছে। ফলে এই জঙ্গিবাদের বিষয়টাকে বাংলাদেশ স্পেসিফিক বা কোনো রাষ্ট্র স্পেসিফিক সমস্যা না, এটি এই সম্মেলনে যারা আসছেন তাদের দৃষ্টিভঙ্গিরও একটা ব্যাপার, আমাদের দিক থেকে সেই বিষয়গুলো তুলে ধরার ব্যাপার। আর আমরা এখানে যে কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে অভিযানগুলো আমাদের এখানে হচ্ছে, সেটি কিন্তু এক ধরনের একদিক থেকে সফল অভিযান, যে আমরা এই যে হাইডআউটগুলো, মানে যারা পালিয়ে আছে, লুকিয়ে আছে, তাদেরকে আমরা সামনে নিয়ে আসছি, সেই জায়গাগুলো আসছে। কিন্তু এটা কি আসলে বড় করে দেখার, কারণ আইপিও এত বড় একটি বিষয় এবং কমিটমেন্ট এত হাই, কারণ আপনার এই সম্মেলনের মাধ্যমে 5 দিনে তারা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। ফলে এই বিষয়গুলো গুরুত্ব, বাংলাদেশের যে নিরাপত্তা দেওয়ার যে বিষয়গুলো, এর উপর সম্পূর্ণ আস্থা তারা রাখছে। এবং পুরো বিষয়টি কিন্তু বাংলাদেশের নেতৃত্বের যে বিষয়টি, সেটাও এখানে চলে আসছে। এরকম একটা পরিস্থিতিতেও বাংলাদেশে এত বড় সম্মেলন হতে পারে, এটা কি একটা ইতিবাচক বার্তাও গোটা দেশ পৃথিবীর জন্য কূটনৈতিক প্রশ্নে? নিশ্চয়ই 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 আপনার কূটনৈতিক প্রশ্নে, কূটনৈতিকভাবে যেমন এটি স্বাভাবিক অবস্থায় যদি এই ধরনের সম্মেলন করা হয়, সেটি যেমন গুরুত্বপূর্ণ, আবার এখনকার যে বিশ্ব বাস্তবতা, আবার বাংলাদেশের ভেতরেও যে বাস্তবতা, সেই বাস্তবতায় সেটি হচ্ছে, এবং সেটি অবশ্যই সেদিক থেকে অত্যন্ত ইতিবাচক। একটু যদি আসি যে আপনি জয়নাল আবদিন ফারুক, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। আমরা ধরুন একটা বড়, আপনি বললেন যে এটি আমাদের জন্য গর্বের বিষয়, কিন্তু যেভাবে একটি বড় রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো যেত, সেটি হয়নি বলে আপনার কাছে মনে হয়েছে এটি গোটা অভিজ্ঞতার মধ্যে একটা দুঃখজনক জায়গা, একটা শূন্যতা। কিন্তু যেটি বুঝতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে ধরুন আমরা আন্তর্জাতিকভাবেও যতগুলো গুরুত্বপূর্ণ ইস্যুতে একটা কমন গ্রাউন্ডে আসতে পারি, যেমন জঙ্গিবাদ, যেমন বৈষম্য, যেমন নারী উন্নয়ন, এরকম নানা ইস্যু, অর্থনৈতিক
কিছু পলিসির প্রশ্ন, এরকম যেমন আমরা আসতে পারি, আমরা ন্যাশনালি আসতে পারি না কেন? যদিও আজকে হয়তো আওয়ামী লীগের থাকার কথা ছিল উপাধ্যক্ষ আব্দুস শহীদ, বাংলাদেশ আওয়ামী লীগের সরকার দলীয় সংসদ, উনি নেই, তারপরও প্রশ্ন হচ্ছে যে আমরা জঙ্গিবাদ প্রশ্নে আপনার কি মনে হয় এরকম একটা বিষয় যেটা আন্তর্জাতিকভাবে অ্যাড্রেসড হচ্ছে, আমরা লোকালি অ্যাড্রেস করছি, আমরা আবার আঞ্চলিকভাবেও অ্যাড্রেস করছি, আপনারা বড় দুই দল এক হতে পারছেন না কেন? আপনাদের কেন মাঝে মাঝে মনে হয় এটি একটি নাটক, এটি বায়োস্কোপ, এটি সরকার নানা সময়ে মঞ্চায়ন করছে, এরকম মনে হয় কেন? আসলে শ্রদ্ধেয় শিক্ষক, যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু একটা বিষয় যে আজকে বাংলাদেশের আজকের অর্জনটা তুলে ধরেছেন স্যারে, আপনি সবাই, আমরা যারা আজকে দেখছি, এটাকে অবহেলা করা বিষয় না। 1971 সালে 6 কোটি মানুষ ছিল, আরো দরিদ্র ছিলাম আমরা। 46 বছর পরে আমরা এত দরিদ্র না, এত দরিদ্র আমরা না। অন্তত আমরা তো এখন কিছুটা উন্নতির দিকে আমরা অনেক। সে কারণে আজকে বাংলাদেশের অর্জনটা হলো এই সরকার, হয়তোবা আমার কড়া ভাষা আমি বলতে চাই না যে সরকারের অর্জন এতগুলো দেশের লোককে, এমপিকে, স্পিকার মহোদয়দেরকে এখানে এনেছেন, এটা তো অবশ্যই অর্জন বাংলাদেশ। ওই জন্য আমি শূন্যতাটার কথা বলেছি, ওইদিকে আমি আর যাব না। কিন্তু বিষয় হলো অর্জন বাংলাদেশের হলো, কিন্তু এই 6 কোটি মানুষের প্রতিনিধিত্বকারী 171টা দেশের মানুষ বা সম্মানিত ব্যক্তিবর্গ যে আজকে সংসদ ভবনের সাউথ প্লাজা উদ্বোধনী অনুষ্ঠান এবং পরে অনেক তাদের 5 দিন ধরে আমিও অনেক আইপিওতে যোগ করেছি, সৌভাগ্য আমার হয়েছে। এই যে বৈষম্য, গণতন্ত্র, এই অর্জনগুলো, আমি এই কথা আসলাম এই জন্য যে বাংলাদেশে অর্জনের কথা আসার কারণে আমরা অর্জন করেছি, এতগুলো মহামান্য নেতাদেরকে, মান্যবর নেতাদেরকে এখানে উপস্থিত করতে পেরেছি। কিন্তু আইপিওর 1889 বা 89 সালে থেকে মাঝে দিয়ে আমাদের দেশে আবার সদস্যপদ চলে গিয়েছিল, একবার এরশাদ আমলে মার্শাল্লার কারণে, আর একবার জায়গাগুলো আমি আনতে চাই না। আইপিও, ইন্টার পার্লামেন্ট ইউনিয়ন, যে সাবর হোসেন আমার খুব কলিগ মানুষ, স্যার বলতে পারবে ভালো, এই বৈষম্য, গণতন্ত্র রক্ষা বা গণতান্ত্রিক নির্বাচন কতটুকু অর্জন করতে পেরেছেন, এই বিষয়টা আমি, এত অভিজ্ঞতা আমার না, আমি এত পড়িও না এই বিষয়ে, যাদের ওয়েবসাইটে যতটুকু আমি আজকে দাওয়াত দেওয়াতে আমি যতটুকু দেখে আসলাম, আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা, আমি বহুবার পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে, এটা আমার গুণে না, আমার দলের বা আমার দলের নেতার নেত্রীর কারণে আমি সেই পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে। শিখতে চেষ্টা করেছি, সকল শিক্ষা শেষ হয়নি এখনো, যেহেতু আমি শিক্ষকের ছেলে, শিক্ষকের পাশে বসে আছি। তো সেখানে অর্জনটা কতটুকু করতে পারেছে আইপিও, এটা স্যার আমার চেয়ে ভালো বলতে পারবে। আর শহীদ একটু এই ব্যাপারে আবার লেখাপড়া করে শহীদ থাকতে ভালো হতো, আর আমরা তো খালি জিন্দাবাদ মুর্দাবাদ দিকে ছিলাম, অত লেখাপড়া ভালো ছাত্র মনে ছিলাম না। আচ্ছা যাক, সে কারণে আমার একটা বিষয় জানার ইচ্ছা করবে স্যার থেকে, বা আইপিওর যে সেক্রেটারি জেনারেল আছেন ব্রাজিলের মনে হয় ভদ্রলোক, এর আগেও অনেক সেক্রেটারি জেনারেল ছিলেন, ওনার এখন শেষ, উনি আছেন, এদের অর্জনটা যদি ওয়েবসাইটে দিত তাহলে আমরা অনেক কিছু জানতাম। এই যে আজকে বৈষম্য, একটা রেজুলেশন হবে, ফাঁকা ফাঁকা কয়েকটা সম্মেলন হবে আমাদের বঙ্গবন্ধু মৈত্রী সমিতির কক্ষে, বিভিন্ন স্তর বৈষম্য নিয়ে, গণতন্ত্র, বিভিন্ন সেশন হবে, কিন্তু সেই সেশনের মধ্যে যেসব জিস্ট আসবে সেগুলো তারা লিপিবদ্ধ করে চলে পাবে। ও মাওলানা ভাসানীর ওই কেতাবে আছে, গোয়ালেনায়ের মতোই যদি আইপিও হয়, তাহলে আইপিওর বাংলাদেশের যে অর্জন, আইপিওর যদি এত বছর পরে, এত 100 বছরের উপরের এই আইপিওর যদি এই কার্যকারিতাটা যদি সকল দেশে প্রযোজ্য হতো, তাহলে আমরা আরো উন্নত লাভ করতাম। সেই বিষয়টাই আমি আপনাকে জনাব আব্দুল ফারুক, আপনি কি তাহলে, আমি একটি জঙ্গিবাদ প্রসঙ্গে যাব, আপনি কি তাহলে একটা প্রশ্ন তুলতে চাইলেন যে আইপিইউ আসলে সংগঠন হিসাবে কতটা কার্যকর, এবং এখানে যে সমস্ত আলোচনাগুলো হয় কিংবা নীতি যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো তাদের দেশে বাস্তবায়ন করার জন্য তারা কি আসলে মানে বাধ্য কিনা? না, আমি বুঝছি আপনি যে কথাটা স্যারকে বলতে চাচ্ছেন, যে উনি বলতে পারবে ভালো করে, আমি বলতে পারবো না। আমার প্রশ্ন, সব প্রত্যেকটি সদস্য দেশে এখানে আমাদের একটা মিনিমাম কিছু চাঁদা বা এটা কি বলে, একটা পার্টিসিপেশন আছে, সদস্যদের একটা পার্টিসিপেশন আছে, নাহলে এত বড় আইপিও চলে কি করে।
সেই কারণে জঙ্গিবাদ তো পরে আপনি আসবেন, আমি ওইদিকে যাব না। তো এই জন্য এগুলো আমাদের জানার দরকার, তাইলে না ভবিষ্যৎ যারা পার্লামেন্ট মেম্বার হবে বা আইপিইউতে যাবে তারা বলতে পারবে। প্রশ্নটিও ঠিক, যেটি জয়নাল আব্দুল ফারুক যে প্রশ্নটি তুলতে চাইলেন যে আইপিইউ আসলে যে সমস্ত আলোচনা হয়, যে সমস্ত রেজুলেশন নেওয়া হয়, সেগুলো তারা বাস্তবায়নে কার্যকর করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আছে কিনা, এই বিষয়টা জানার দরকার আসলে মেম্বার দেশগুলোর। না, এটি তো আসলে প্রশ্ন তোলার ব্যাপারটি বেশি কার্যকারিতার জায়গা থেকে তো আমরা জাতিসংঘের যে সিদ্ধান্তগুলো সেগুলো নিয়ে আমরা প্রশ্ন করতে পারি। আইপিওটা আসলে একটু লুজ, মানে আমরা এটা কিন্তু আপনার এটা অনেকটা ক্লাবের মতো, মানে এই যে আইপিওর যে সিদ্ধান্তগুলো এগুলো মোটেও বাইন্ডিং না, মানে আপনার এইগুলো সদস্য রাষ্ট্রগুলো তারা নিজেরা এগুলো ইমপ্লিমেন্ট করতে পারে, না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নাই, এবং এটা আপনার নন বাইন্ডিং। ফলে এই জায়গাটা তো আছেই, কারণ এটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে যে সংস্থাগুলো আছে, আঞ্চলিক বলেন আন্তর্জাতিক বলেন, এগুলোর একটা দুর্বলতা হচ্ছে যে তাদের অধিকাংশ সিদ্ধান্তই কিন্তু বাইন্ডিং থাকে না। শুধু জাতিসংঘের আপনার নিরাপত্তা পরিষদের কিছু সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলোকে অনেক সময় আপনার যদি সেটি কোনো ভেটো না থাকে এবং সেইভাবে যদি আপনার গ্রহণ করা হয় তখন বাইন্ডিং থাকে, বাট তারপরেও অনেক সময় যে কোনো রাষ্ট্র এটাকে অস্বীকার করতে পারে। তো এইরকম একটা দুর্বলতা আছে, কিন্তু এদের কার্যক্রমগুলো যদি আপনি মূল্যায়ন করতে চান তাহলে মানে ফারুক সাহেব ওনার তো অভিজ্ঞতা আছে, উনি সরাসরি অংশগ্রহণ করেছেন। এগুলো হচ্ছে যে একটা আসলে ওপিনিয়ন মেকিং, মানে এবং ওপিনিয়নটা কারা করছে। যেমন আমি যতই বলি না কেন, আমার বক্তব্যের যে গুরুত্ব, আর একজন পার্লামেন্ট মেম্বার যখন একটা আনুষ্ঠানিকভাবে কোথাও কিছু বলে, আর একভাবে বললে কিন্তু সেটা গুরুত্ব আছে, আবার যখন একটা কনফারেন্সে এসে বলেন এবং ওনারা যখন অন্য দেশের সঙ্গে কথা বলেন, মানে এটা এক ধরনের হৃদ্যতা তৈরি হয়, একটা অনুকূল পরিবেশ তৈরি হয়, এবং নীতি নির্ধারক যারা, শেষ পর্যন্ত কিন্তু রাজনীতিবিদরাই নীতি নির্ধারক। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন, আমাদের পার্লামেন্টেই মূল নীতিগুলো তৈরি হয় এবং সেটাই আসলে আমরা সবাই ইমপ্লিমেন্ট করি। তাহলে সেই পার্লামেন্ট, বিশেষ করে আপনি যদি পার্লামেন্টারি সিস্টেমেও আসেন অথবা প্রেসিডেন্সি সিস্টেমে যান, এই পার্লামেন্ট মেম্বাররা তারা যখন একটি বিষয়ের ব্যাপারে সেন্সিটাইজড হবে, বিষয়গুলো ওনারা নিজেরা গবেষণা করবেন, নিজেরা বুঝবেন, কথা বলবেন, তখন কিন্তু এই বিষয়ে অনেক কার্যকর পলিসি হতে পারে। হয়তো বা এটা আইপিও সিদ্ধান্ত না, দেখা গেল যে কোনো একটা দেশের সভরেন পার্লামেন্টারি সিদ্ধান্ত, কিন্তু সেই সিদ্ধান্তের যে ইন্সপিরেশন, এটা কিন্তু আসবে হয়তো এই ধরনের আলোচনা থেকে। সেইভাবে আসলে আইপিও ভূমিকা রাখে। আর এখন যেমন এই যে সম্মেলনটি হচ্ছে বা ভবিষ্যতে আরও হবে, এখানে বিভিন্ন দেশের পার্লামেন্টারিয়ানরা বৈঠক করবেন, এখানে দ্বিপাক্ষিক বৈঠক হবে, এখানে একটা আঞ্চলিক বৈঠক হবে, এবং এর অনেকগুলো জিওপলিটিক্যাল গ্রুপও আছে আপনার এই আইপিওর। ফলে এত বড় পরিসরে জাতিসংঘে যেমন কিছুটা লিমিটেশন আছে, যে এটা একটি খুবই বিউরোক্রেটিক, নিউ ইয়র্কে যেতে হবে, সেখানে কথা হবে, খুবই ফর্মাল, কিন্তু এখানে কিন্তু আপনার একটি দেশে হচ্ছে যে প্রতি 4 বছর পরপরই হচ্ছে, তো সেখানে আপনার এই আলোচনার পরিবেশটা আরও হৃদ্যতাপূর্ণ, আরও মানে মুক্ত। ফলে আমার মনে হয় যে ভাব বিনিময়ের জন্য এবং এইভাবেই এটা কাজ করে, মানে যদি মূল্যায়নটা আমরা এভাবে করি তাহলে হয়তো এখানে ইতিবাচক বিষয় পাওয়া যাবে। আর যদি আমরা এদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার যে বিষয়টা যদি সরাসরি চিন্তা করি, তাহলে নিশ্চয়ই সেখানে আপনার গ্যাপ থাকবে, এবং সেটি আসলে আইপিইউ কেন, আইপিইউর চেয়ে আরও যারা খুব মানে আরও যেগুলো খুবই ডিফাইন্ড অর্গানাইজেশন, যেমন জাতিসংঘ কিংবা আপনার WTO বা আরও এই ধরনের যে সংস্থাগুলো আছে, তাদের সেই সিদ্ধান্তগুলো কিন্তু অনেক সময় ওই সভরেনটি, কারণ শেষ পর্যন্ত সভরেন রাষ্ট্রগুলো, কারণ বলা হয় এই আইপিও হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এটা একটি। সো এই সরকারের ইচ্ছার উপর নির্ভর করবে, সদস্য রাষ্ট্রগুলোর ইচ্ছার উপর নির্ভর করবে। তো সেই ইচ্ছাটা আপনার আইপিও সিদ্ধান্ত সরাসরি বাস্তবায়নের মাধ্যমে হতে পারে, আবার আইপিওতে আলোচনার ফোরাম হিসাবে যদি নিয়ে আমরা বিষয়গুলোকে জাতীয় সংসদের মাধ্যমে একটা আইন আমরা প্রণয়ন করি, কোনো একটা বিষয়ে একাধিক আইন, যেটা আপনার নারীর ক্ষমতায়ন বলেন, আপনার সামাজিক যে বিভিন্ন বিষয়গুলো আছে এগুলোর ব্যাপারে হতে পারে, ফলে ওইভাবে হয়তো কন্ট্রিবিউট করে একটা আইপিও। আপনাদের দুজনের কাছেই ফিরছি, যাচ্ছি এটা ছোট্ট বিরতিতে। প্রিয় দর্শক, আমরা বিরতিতে যাব, সম্ভবত একজন দর্শকও আছেন আমাদের সাথে। আচ্ছা, লাইনটি কাট আমরা বোধহয় হারিয়ে ফেলেছি। আমরা আসছি এটা ছোট্ট বিরতির পর। থাকুন নিউজ আর এক্সট্রায়। পানি খাওয়ান যাবে ভাই।
প্রিয় দর্শক, আমরা নিউজ আর এক্সট্রায় আছি এবং আলোচনায় আছি আইপিইউ অ্যাসেম্বলি চলছে ঢাকায়। পৃথিবীর 171টি দেশের পার্লামেন্টের ইউনিয়ন এটি, এবং বাংলাদেশে এই মুহূর্তে 132টি দেশের প্রায় 14 শতাধিক মানুষ প্রতিনিধি তারা অবস্থান করছে, যাদের মধ্যে 53 জনের উপরে আছেন স্পিকার এবং আছেন 600-এরও বেশি আইন প্রণেতা। আমরা বাংলাদেশ এত বড় একটি সম্মেলনের যে আয়োজন করছে এবং এই সম্মেলনের যে বড় একটি ফোকাস বৈষম্য এবং তার সাথে গোটা বৈশ্বিক যে একটি বড় ইস্যু নিরাপত্তা কিংবা জঙ্গিবাদ, সেটি নিয়ে কথা বলার চেষ্টা করছি। আপনারাও থাকুন, দেখতে পাচ্ছেন ফোন নাম্বার কিংবা সোশ্যাল মিডিয়ার ঠিকানা আমাদের পর্দায়। আমরা আলোচনার প্রথম পর্বে জয়নাল আবদিন ফারুক, আমরা আলোচনার প্রথম পর্বে একটু আইপিইউ নিয়ে কথা বললাম, কিন্তু একটি বড় প্রসঙ্গ আপনি তুলেছেন যেটি বৈষম্য। আরেকটি প্রসঙ্গে আমি একটু যেতে চাই, বিশেষ করে বাংলাদেশের বাস্তবতায় জঙ্গিবাদী যে তৎপরতা, সেটি নিয়ে আমরা যদি সাম্প্রতিক মন্তব্যটা দিয়ে শুরু করি। কতগুলো ঘটনা প্রবাহ তো আমরা ইতিমধ্যে দেখেছি, অভিযান দেখেছি, জঙ্গিদের নিহত হওয়া দেখেছি, কিন্তু আমরা দেখেছি যে আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর, তিনি আজকেও একটি মন্তব্য করেছেন, গতকালও করেছেন। সেটি হচ্ছে যে তার মন্তব্যের ধরনটা অনেকটা এরকম যে ভারতের সাথে সামরিক চুক্তিকে অগ্রাধিকারে আনার জন্য কয়েকদিন যাবৎ জঙ্গিবাদের উৎসব চলছে। আমি যেহেতু ডক্টর দেলোয়ার হোসেন এখানে আছেন, উনি পররাষ্ট্রনীতি পর্যবেক্ষণ করেন, ফলে প্রধানমন্ত্রী এপ্রিলের এই সপ্তাহের শেষ দিকেই ভারতে যাওয়ার কথা রয়েছে। গয়েশ্বরচন্দ্র রায় বলছেন যে সামরিক চুক্তিকে অগ্রাধিকার দেওয়ার জন্য কয়েকদিন যাবৎ জঙ্গিবাদের উৎসব চলছে, অথচ মাঝখানে এটি ছিল না, চুপচাপ ছিল। এবং তিনি বলছেন এরকম যে প্রতিদিনই এখন এসব দেখতে পাচ্ছি, প্রথমে আশকোনা, তারপর সিলেট, তারপর মৌলভীবাজার, সামনে দেখা যাবে তার মন্তব্য খুলনাতে হচ্ছে, যশোরে হচ্ছে, এবং এটা 7 এপ্রিল পর্যন্ত চলবে। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আপনারা কি মনে করছেন বাংলাদেশে আসলে জঙ্গিবাদী তৎপরতা নাই, এটি সরকারের তৈরি ঘটনা? এবং এই মন্তব্য একটা বিরাট জটিল প্রশ্ন আপনি আমাকে করে ফেলেছেন, যেহেতু বক্তব্যটা দিয়েছে সম্মানিত স্ট্যান্ডিং কমিটি মেম্বার বাবু গয়েশ্বর, তিনি আপনাদের নীতি নির্ধারণী। আমাকে বলতে দেন, আমি বলবো। যেহেতু প্রশ্নটা আমাকে করেছেন, অবশ্যই আমাকে উত্তর দিতে হবে, যেহেতু উনি আমাদের নেতা, আমাদের নীতি নির্ধারকের একজন সদস্য এবং প্রবীণ রাজনীতিবিদ বটে। বিষয়টা যখন জঙ্গি উত্থান, কথায় কথায় তারা বলে, আমার স্যার এটা বুঝতে বলবেন আমি আশা করি, যে আমরাই জঙ্গি উত্থান করেছি আমাদের সরকারের সময়, এট এ টাইমে সারা বাংলাদেশে 64 জেলায় বোম ফাটিয়েছি, নানা রকম কথা, বাংলা ভাইয়ের উদ্বোধন করেছি, বাংলা ভাইকে আবিষ্কার করেছি, অনেক কথা, অনেক ইতিহাস। ক্ষমতায় থাকলে একরকম হয়, ক্ষমতার বাইরে গেলে আর একরকম হয়। তো আজকে দাদা গয়েশ্বরচন্দ্র এই কথাগুলো বলার আমার যুক্তিতে, আমি তাকে ডিফেন্স দিচ্ছি এই কারণে যে আমরা বাংলা ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থেকে শুরু করে বাংলা ভাইকে ধরার জন্য যত আইন প্রয়োগকারী সংস্থা, সব গোয়েন্দা সংস্থায় মিলিয়ে তাকে ধরা হলো, শাস্তিও তাদের হয়েছে। অবশ্যই আমরা শাস্তি দিয়ে গেছি, ইমপ্লিমেন্টেশন পরে হয়েছে। কিন্তু পার্লামেন্টে, তখন আমরাও পার্লামেন্টে ছিলাম, আমাদের বন্ধুরা যারা এখন ক্ষমতা আছেন তারাও পার্লামেন্টে ছিল, তখন তারা আমাদেরকে জঙ্গি 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 বলতে 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 মুখ দিয়া তাদের লেলা বেরিয়ে যেত। আমি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করলাম। এখন দাদা গয়েশ্বরচন্দ্র রায় কেন কথাটা বললো, ঠিক আর 2-4 দিন পরেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতিবেশী ভারতে যাবেন। কি চুক্তি হবে কি না হবে এই বিষয়ে অনেক আলোচনা হচ্ছে, বিশ্লেষক মহোদয়রা সেখানে আছেন, পত্রিকায় পড়ি, কত সাব এডিটের যে লেখা হচ্ছে পত্রিকার 10-12টা রাখি জানি। এখন জঙ্গি, কুমিল্লার ইলেকশন 30 তারিখ, 29 তারিখে রাত্রে বললো যে কোটবাড়ি এলাকায় একটা জঙ্গি আস্তানা পাওয়া গেল, যেহেতু নির্বাচন সেহেতু সেদিন কিছু করা যাবে না, ঘেরাও করে রাখো। মৌলভীবাজার আমাদের আবুল কালাম আজাদের মধ্যে একজন কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, উনি র্যাবের গোয়েন্দা প্রধান ছিলেন, গোয়েন্দা প্রধান, উনি তো আর্মির লোক, জি নিশ্চয়ই, ডিপুটেশনে উনি গিয়েছিলেন। আমি সশ্রদ্ধে স্মরণ করি, বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের দরবারে একটা সাংঘাতিক সুনাম অর্জনকারী সংগঠন, নিশ্চয়ই সে র্যাবে গেছেন হয়তো সহযোগিতা করার জন্য, র্যাবকে আরো উন্নত, গোয়েন্দাকে আরো উন্নত স্তরে নিয়ে যাওয়ার জন্য, প্রাণটা চলে গেল। এখন বিষয়টা আপনি বলেছেন যে গয়েশ্বর দাদা বলেছে এটা গভর্নমেন্টের তৈরি করা একটা বিষয়,
না, আপনাদের নেতারাও বলেছেন না, নাটক আমি হচ্ছে, সেটা বলছি, বায়োস্কোপ হ্যাঁ, হচ্ছে। অবশ্যই। এই মন্তব্যগুলো আপনাদের না, নেতাদের মন্তব্যগুলো এবং খুবই নেতারা গুরুত্বপূর্ণ বিনা নেতৃত্বে- কারণে বলেছেন কিনা সে বিষয়ে আপনি আমার থেকে জানতে চান। জি জি জি। আমার উত্তর হলো, আমি একজন বিএনপি রাজনৈতিক কর্মী। আমার উত্তর হলো যে আমরা যখন কথা বলবো, আমরা যখন এইসব বিষয়ে উত্তর দেব, তখন আমাদেরকে বলা হয় রাজাকার, বিএনপি, জামাতপন্থী। আমরাই দেশে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছি। 2014 সালে যখন বিনা প্রতিদ্বন্দ্বিতা 154 জন এমপি নির্বাচিত হয়, তখন আমরা কথা বলতে গেলে, মিছিল করতে গেলে, আন্দোলন করতে গেলে বেগম জিয়াকে তো ঘেরাও করে ইট বালু সুরকি দিয়ে মানুষ দালান বানায়, বিল্ডিং বানায়, সেটা দিয়ে আটকা রাখছে। আমাদের প্রতিবাদ নাই। কিন্তু কারা আমাদের বোম মেরেছে, কারা মানুষ মেরেছে, এখন এগুলা তারা বলে, তাদের মন্ত্রী এমপি সবাই বলে এগুলো আমরা করেছি। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা কেন করতে যাব? আমরা তো সরকারে না, রাষ্ট্রীয় যন্ত্রটা কার হাতে, পুলিশ গোয়েন্দারা কার হাতে, আজকে র্যাব কার হাতে, এই বিষয়গুলা পাবলিক জানার দরকার, আপনারও জানার দরকার। সেখানে আমি মনে করি যে যদি এটা নাটকে হয়, যদি এটা সরকারের তৈরি হয়, তাহলে আমাকে এই জন্য আসতে হচ্ছে যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়েই আমরা বহু বাধাগ্রস্ত হয়েছি। যেটা আমরা করি নাই, সেটা আমাদের উপর দোষ চাপিয়ে আজকে অসংখ্য মামলার আসামি। সরকার আপনাদের উপর দোষ চাপাচ্ছে বলে আপনারাও সরকারের উপর দোষ চাপাচ্ছেন, এটা কি কৌশল? না না, কৌশল। শুনেন, রাজনীতি মানে স্যার জানবে কৌশল। কিন্তু জঙ্গিবাদের মতো ইস্যু, না না, আমি আপনার কাছে আসবো, জঙ্গিবাদের মতো ইস্যুকে দুটি বড় দল, সরি স্যারকে একটু সহযোগিতা করব। জঙ্গিবাদের প্রশ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন হলি আর্টিজানের ঘটনার পর স্টেটমেন্ট দিয়ে বলেছে এখানে রাজনীতি না, আসুন সরকার ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদকে দমাই থামাই। আজকেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আসুন ঐক্যবদ্ধভাবে, কথাই বলি, কাজে আসুক না। তাহলে তো আজকে এই জঙ্গিবাদ বিরোধী এত আস্তানা, মৌলভীবাজার, আশকোনা, কল্যাণপুর ইত্যাদি, কোটবাড়ি সব জায়গায় হচ্ছে, তাহলে এগুলো নিয়ে একটা ন্যাশনাল কনভেনশন, ওয়াই নট সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে একটি আলোচনার টেবিলে বসা। এটা তো সরকার পারে, কারণ সরকার তো তারা, আমরা না, আমার বলতে পারি। সেই জন্য আমি শ্রদ্ধা শিক্ষক মহোদয়কে জানতে চাবো যে আমি কারোর বিপক্ষে বলছি না, জঙ্গিবাদের বিরুদ্ধে আমি। যারা আমার মা বোনের ইজ্জত নষ্ট করেছে, যারা আমরা লক্ষ লক্ষ মানুষ আজকে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে নিহত হয়েছি, সে দেশের মানুষ আমি। সে দেশে আমি চাই গণতন্ত্র, সে দেশে আমার শিক্ষক বাসায় দরজা করে সুখ। আমি চাই আমি রাজনৈতিক নেতা স্বাচ্ছন্দ্যে আমি যেতে পারি। যদি আমি রাষ্ট্রের কোনো ক্ষতি করি, অবশ্যই পুলিশ আমাকে গ্রেফতার করবে, কিন্তু রাষ্ট্রের আমি ক্ষতি করলাম না। আমি একজন ছাত্র নেতা, আমাকে একজন এসআই ধরে নিয়ে যাবে, আমার মাথায় গুলি করার পর লাশ আমি খালের পাড়ে পাবো। এটা কি আমরা স্বাধীনতার যুদ্ধে এই জন্য যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি? আপনি নিশ্চয় আরো বলবেন। অধ্যাপক ডক্টর দেলোয়ার, আপনি যদি কাইন্ডলি একটু বলেন যে জঙ্গিবাদের মতো ইস্যুকে কি আমরা দলীয় রাজনীতি বা কার্ড বানিয়ে ফেললাম পরস্পর সাথে প্লে করার রাজনীতিতে? গত কয়েকদিন ধরে নেতৃত্বের, দুপক্ষের নেতৃত্বের স্টেটমেন্টগুলো কি আপনার তাই মনে হয়? না, আমি বাংলাদেশের রাজনীতির যে চরিত্র বা যে অবস্থাটা আমরা জানি, তো এখন আর আমি মনে করি যে রাজনৈতিক বক্তব্যের উপরে আসলে কোনো মন্তব্য করার সুযোগ নাই। কিন্তু অন্তত আমার জায়গা থেকে একজন একাডেমিক হিসেবে সেটা আমরা করতে পারি না, কারণ রাজনৈতিক বক্তব্যের যে অডিয়েন্স এবং যেই উদ্দেশ্য করা হয় সেটা ভিন্ন। যদিও উনি নিজেই কিন্তু বলছেন যে আসলে একটা অতীতের যে অভিজ্ঞতার আলোকে এটাকে একটা রাজনৈতিকভাবে একটা মানে এই গয়েশ্বরচন্দ্র রায়ের কথাই তো বলছেন আপনি, তো ওনার বক্তব্যটা কে রাজনৈতিকভাবেই হয়তো উনি নিজেই কিন্তু বলছেন, ফারুক ভাই কিন্তু বলছেন যে এটি ওনার অতীতের যে তখনকার বিরোধী দলের যে বক্তব্যগুলো তার সাথে উনি মেলানোর চেষ্টা করছেন। তা আসলে এই ধরনের বক্তব্য কিন্তু অত্যন্ত দুঃখজনক, কারণ আপনার রাষ্ট্রের, কারণ এগুলো কিন্তু মানে শেষ পর্যন্ত যে রাজনীতির জন্য করা হয় সে রাজনীতিরও কোনো উপকার হয় না, এবং যে সমস্যাটাকে আমরা সামনে বিবেচনা করে আমরা কথা বলছি সেই সমস্যাটা কিন্তু আরও বেশি সেটা ঘনীভূত হয়, এবং এই সমস্যা যারা তৈরি করছেন তারা আরও শক্তিশালী হয়। কারণ জঙ্গিবাদের বিষয়টা বর্তমান সময়ে যতটা ভয়ঙ্কর অবস্থায় আসছে সারা বিশ্বের সামনে, এত ভয়ঙ্কর অতীতে ছিল না। কারণ আজকে বিশেষ করে 2014 সালের পর থেকে
9/11 তো আছেই, বাট 2014 সালের পর থেকে কিন্তু আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যে আপনার ইরাক, সিরিয়া এবং লিবিয়ার এই অংশটাতে আপনার সেই আইএসের যে একটা উত্থান, এবং সেই উত্থানের পর থেকে কিন্তু সারা বিশ্বে জঙ্গিবাদের একটা ভিন্ন চেহারা আমরা দেখছি। ফলে এইরকম একটি বৈশ্বিক প্রেক্ষাপটে, এবং যেখানে আমরা অনেক সিকিউর যে সিটিগুলো লন্ডন, ওয়াশিংটন কিংবা আপনার জার্মানি, ফ্রান্স সর্বত্রই কিন্তু আক্রমণ হচ্ছে। তো এই সমস্যাটিকে আমাদের রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, সংকীর্ণতা, যে এই সংকীর্ণতা বলবে যেন যে অবশ্যই রাজনীতি হবে, রাজনৈতিক ব্যক্তিরা কথা বলবেন, তাদের নিজস্ব একটা অবস্থান থাকবে, সেই অবস্থানের সঙ্গে আরেক বা তাদের যে প্রতিপক্ষ তারাও কথা বলবেন, কিন্তু সেটি তার একটা লিমিট থাকা দরকার যে কোন বিষয়গুলো নিয়ে আমরা রাজনীতি করব এবং রাজনীতি বক্তব্য রাখবো। এখানে জঙ্গিবাদের মতো বিষয় নিয়ে আমি আগেও বিভিন্ন জায়গায় বলছি। একটু এই পর্যবেক্ষণটা কি একটু দেবেন যে বিএনপি যেরকম করে বলছে যে ভারতের সাথে সামরিক চুক্তিকে অগ্রাধিকারে আনার জন্য কয়েকদিন যাবৎ জঙ্গিবাদ, আসলে ভারতের সাথে যেই ধরনের সহযোগিতামূলক চুক্তি কিংবা এমওইউর আলোচনা চলছে, এটি খুব কতগুলো ধারণা আমরা গণমাধ্যমে পাচ্ছি, কিন্তু সেরকম ধারণাগুলোকে সামনে রেখে এই ধরনের মন্তব্য রাজনৈতিক দল হিসাবে এটি কি আসলে আমাদের জঙ্গিবাদের অবস্থানকেই নাজুক করে তোলে কিনা, আমি এটা বুঝতে চাচ্ছি যে রাষ্ট্র হিসাবে এই ধরনের বক্তব্য যে কর্নার থেকে আসুক না কেন, আপনার রাজনীতি বলেন বা যে কোনো পক্ষ থেকে, এটা মোটেও এই ধরনের বক্তব্য আপনার গ্রহণযোগ্য না, বাস্তবসম্মত না। এবং এই বক্তব্যগুলো, কারণ আপনি দেখেন যে যেই অভিযানগুলো হয়েছে সেখানে কারা মারা গিয়েছে। আপনি যে কথাটা বলা হচ্ছিল যে এই যে লেফটেন্যান্ট কর্নেল যে আপনার আবুল কালাম আজাদ, মানে আপনি খেয়াল করে দেখবেন যে এই অভিযানগুলোতে তো মানে পুলিশের সদস্য মারা গিয়েছে, র্যাবের সদস্য মারা গিয়েছে। বলে এই অভিযানগুলো আপনার একটা মানে এই যে যারা আপনার জঙ্গি, তাদেরকে ধরার জন্য তাদের এই যে হাইড আউট, সেখানে মানে অভিযান করেই কিন্তু এটা জনগণ কিন্তু দেখছে। এবং সেই ঘটনাটাকে যদি আপনি আবার, কারণ ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্কের জায়গাটা এই মুহূর্তে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, সেটি একটা ভিন্ন বিতর্ক। তার সঙ্গে এটাকে রিলেট করা, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে মানে কোনো অবস্থাতেই আমরা এগুলোকে এইভাবে রিলেট করতে পারি না। সেটা এক ধরনের বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের যে অবস্থান ওভারঅল, মানে এটা কিন্তু এই ধরনের বক্তব্য কিন্তু ভারতের যে গণমাধ্যম বা ভারতের ইয়েরা কিন্তু দেখছে। তারা যদি দেখে যে আমাদের রাজনীতির ভেতরে এত মত পার্থক্য আছে এবং বিষয়গুলোকে এভাবে দেখা হয়, সেটা আমাদের অবস্থানটাকে দুর্বল করে তোলে। কারণ এটি আসলে এই বক্তব্য, আমি বলছি কোনো কর্নার থেকে এই ধরনের বক্তব্য আমরা দিতে পারি না, রাখতে পারি না বা চিন্তা করার সুযোগ নেই। যত কথাই বলি, কিন্তু আমার প্রশ্নটি ছিল জঙ্গিবাদ বিষয়ে আমাদের অবস্থানকে নাজুক করে তোলে কিনা এই ধরনের স্টেটমেন্ট, যেটি ডক্টর দেলোয়ার বললেন। তিনি পর্যবেক্ষণ করেন পররাষ্ট্রনৈতিক সম্পর্ক, তিনি বলছেন যে অবশ্যই আমাদের অবস্থানকে নাজুক করে তোলে এবং ভারতীয় গণমাধ্যমও ফলো করছে। তাহলে আমাদের ইন্টারনাল পলিটিক্যাল অবস্থান নিয়ে এই সংশয় বা বিভ্রান্তি তৈরির দায় বিএনপির উপর বর্তাচ্ছে। আচ্ছা স্যার, আমি একটা জিনিস উপস্থাপক বা স্যারকে বা আপনার শ্রোতা দর্শকের জন্য বলতে চাই, দেশটা কার? সবাই। জঙ্গি বিরোধী ঐক্য আমাদের দরকার, ফরজে আইন। রাজনৈতিক ক্ষেত্রে কে কি কথা বলবো, যার যার কৌশল মতে তারা কথা বলবে। যে কৌশল বেশি খাটাতে পারবে সে ক্ষমতা যাবে, যে কৌশল খাটাতে পারবে না সে বাইরে থাকবে। তো বাইরে থাকলে সরকারকে কিছু কথা শুনতে হবে, সে কথাগুলো শুনে তাদেরকে ধৈর্য ধরতে হবে, যেহেতু তারা ক্ষমতায়। বিষয়টা হলো আমরা কি বলেছি, দাদা গয়েশ্বরচন্দ্র কি বলেছে সেটা বড় কথা না। বড় কথা এগুলো শুধুই কৌশল না। এগুলোতে সারবত্তা নেই। লেট মি ফিনিশ প্লিজ। আমার দৃষ্টিতে, আমি ক্ষুদ্র রাজনীতি, তার মানে এগুলো কোনো সাবস্টেন্স নেই, আমি আমার এগুলো কেবলই কৌশল। আমার দৃষ্টিতে যে কথাটা আপনাকে আপনার শ্রোতা দর্শককে এটিএন নিউজের মাধ্যমে বোঝাতে চেষ্টা করি, এটাই যে আজকে বাংলাদেশে যে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে কেউ বলছেন, পত্রিকাও লেখা হচ্ছে, ইলেকট্রনিক মিডিয়া বলা হচ্ছে, টক শোতে শুনতে পাচ্ছি, সাপ্তাহিক পত্রিকা লেখা হচ্ছে, উপজেলা লেভেলের পত্রিকা লেখা হচ্ছে, এখন ইউনিয়ন পর্যায়ে পত্রিকা বের হচ্ছে ছোট ছোট ফর্দের মতো, সেখানেও লেখা হচ্ছে যে বাংলাদেশে এই সকল অবস্থার কারণ হলো গণতন্ত্রের শূন্যতা। আজকে
গণতন্ত্রের শূন্যতা, আমার বন্ধু যদি থাকতেন উনি ডিফেন্স দিতেন, আমি বলতাম শূন্যতা বিষয়ে আমি আর ওদিকে যাবো না। না, কিন্তু যেহেতু আমার আপনার সাথে আমরা এই আলোচনা করতে চাই, বুঝতেও চাই। একটা ছোট্ট বিরতির পর আসি আপনার কাছে আবারও। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। নিউজ আর এক্সট্রায় থাকুন। আলোচনায় ফিরে এসে আমরা আরেকটু বিস্তারিত বুঝতে চাইব জঙ্গিবাদ কিংবা বাংলাদেশের গণতন্ত্র এই মুহূর্তে কেমন আছে। প্রিয় দর্শক, ফিরে এলাম আবার নিউজ আর এক্সট্রায়। আমরা কথা বলছি বৈষম্য, জঙ্গিবাদ এবং গণতন্ত্র। বিশেষ করে বাংলাদেশে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে আইপিইউর, এবং সেই সম্মেলন চলাকালে গুরুত্বপূর্ণ একটি বড় আলোচনা হচ্ছে বৈষম্য এবং গোটা বিশ্বের যে এখন সন্ত্রাসবাদী জঙ্গিবাদী পরিস্থিতি, সেটি কিভাবে মোকাবেলা করা যায়। আইপিইউ সম্মেলনে আমাদের প্রতিনিধি রিজওয়ান ফয়েজ ছিলেন, তিনি এখন আমাদের নিউজ রুমে আছেন। আমরা সরাসরি রিজওয়ান ফয়েজের কাছে যেতে চাই। রিজওয়ান ফয়েজ, আপনার কাছে যেটি আমরা বুঝতে চাই যে আমরা সারাদিনের সংবাদে তো দেখেছি যে আইপিইউ সম্মেলনটি কত বড় কলেবরে হচ্ছে এবং কি কি বিশেষ উদ্দেশ্যকে নিয়ে হচ্ছে, কারা কারা এখানে উপস্থিত নিয়েছেন। আপনি সম্মেলনে ছিলেন, বিশেষ দিকগুলো যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য। বিশেষ কোন কোন দিকটি আপনার কাছে মনে হয়েছে যেটি দর্শকদের কাছে পৌঁছানো দরকার? আচ্ছা, আমি ঠিক কিছুক্ষণ আগে আইপিওর যে আনুষ্ঠানিক উদ্বোধন হলো মানিক মিয়া অ্যাভিনিউতে, সেখান থেকে এলাম। তো আমি সেখান থেকে যদি শুরু করি, যে আমার কাছে মনে হয়েছে যে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন প্রধান অতিথি হিসাবে। আইপিওর যে প্রেসিডেন্ট তারা বক্তব্য দিয়েছেন, বক্তব্যে ছিল বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার, তিনি বক্তব্য দিয়েছেন। তবে আমার কাছে যেটি একটু বিশেষ মনে হয়েছে যে তারপরে যে একটা প্রেজেন্টেশন ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা এই নাটক বা নাটিকার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসকে তুলে ধরা, সেটি আমার কাছে একটু অন্য আলাদা মনে হয়েছে বা একটু বিশেষ রকম মনে হয়েছে। কারণ আমাদের যারা সাংবাদিক ছিলাম তাদের জন্য বসার জায়গা, আমরা যখন বসছিলাম আমাদের আশেপাশে কিন্তু যারা অতিথি এসেছিলেন তারাও বসেছিলেন, তাদের রিয়াকশন আমি দেখেছি এবং তাদের সাথেও কথা বলেছি। তো এইটার মাধ্যমে কিন্তু বাংলাদেশের সেই স্বাধীনতা যুদ্ধ থেকে এখন পর্যন্ত আসলে ইতিহাসটা তুলে ধরা হয়েছে এবং সেখানে মোটামুটি বলার চেষ্টা করা হয়েছে কিভাবে বাংলাদেশ স্বাধীন হলো, কিভাবে গণহত্যা হয়েছিল পাকিস্তান আমলে, কিভাবে বাংলাদেশের গণতন্ত্র একসময় চলে গিয়েছিল এবং কিভাবে এখন আবার শেখ হাসিনার নেতৃত্বে, মূলত বোঝানো হচ্ছিল যে শেখ হাসিনার নেতৃত্বে কিভাবে আবার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেটি একটি প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে এটি যারা এসছিলেন বা এসছেন, এই অতিথিরা যারা আসেন, বিদেশি যারা অতিথি আছেন, তাদের অনেক বেশি আকর্ষিত করেছে এবং তারা আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে যখন আমরা গণহত্যার কথা বলছিলাম, আসলে তখন তারা জিজ্ঞেস করছিলেন যে আসলে পাকিস্তানি বাহিনী আসলে কত মানুষ মেরেছে, কত গণহত্যা হয়েছিল, কিভাবে গণহত্যা হয়েছিল, এসব তারা খুঁটিয়ে জিজ্ঞেস করছিলেন, নিজেদের মধ্যে আলাপ করছিলেন। এবং একটু বলে নেই যে আমরা গতকাল কিন্তু আমরা সাবির হোসেন চৌধুরী, যিনি আইপিওর এখন প্রেসিডেন্ট, তাকে জিজ্ঞেস করেছিলাম যে এবার যেহেতু জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করা হয়েছে 25শে মার্চকে, এই সেশনতে, এই সময়টাতে আন্তর্জাতিক স্বীকৃতি হিসাবে অনেকে বলছেন যে বিভিন্ন পার্লামেন্টে শোক প্রস্তাব আনার ব্যাপারে। তো এখানে সব বিশ্বের বিভিন্ন পার্লামেন্ট থেকে মেম্বাররা আসবেন, স্পিকার আসবেন, তাদের সঙ্গে কথা বলা হবে কিনা যে আন্তর্জাতিক স্বীকৃতি এই গণহত্যার ব্যাপারে। তিনি বলছেন যে এটি বড় একটি সুযোগ এবং আমাদের যারা এমপিরা আছেন তারা যদি চান তাহলে বিভিন্ন দেশের এমপিদের সঙ্গে কথা বলে কিন্তু তারা একটি সেটেলমেন্টে আসতে পারেন যে আন্তর্জাতিক এই স্বীকৃতি, বিশ্ব গণহত্যা দিবসের, জাতীয় গণহত্যা দিবসের যে আন্তর্জাতিক স্বীকৃতি, সেটি পাওয়া যায় কিনা একটি বড় সুযোগ হিসেবে তারা দেখছেন। তো মোটামুটি একটি বড় আয়োজন ছিল এবং বাংলাদেশের পক্ষ থেকে, বিশেষ করে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশ যে গণতন্ত্রের পথে হেঁটে যাচ্ছে এমন একটি আভাস কিংবা এমন একটি ইঙ্গিত যারা এসছেন বা এমন একটি চিত্র তাদের সামনে তুলে ধরার একটি চেষ্টা আমি এই উদ্বোধনী অনুষ্ঠানে দেখতে পেয়েছি। জনাব রিজওয়ান ফয়েজ, আপনার কাছে আরেকটা ছোট্ট বিষয় জানতে চাই। আমাদের এখানে জয়নাল আবেদিন ফারুক, বিএনপির কেন্দ্রীয় নেতা এবং গত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্বে ছিলেন, সাংসদ ছিলেন, তিনি একটি শূন্যতার কথা অভিযোগের সুরে তুলেছেন যে তিনি বলছেন যে এত বড় একটি সম্মেলন হলো এবং বিএনপি বাংলাদেশের অন্যতম একটি বড় রাজনৈতিক দল, অনেক সাংসদ এবং অনেক গুরুত্বপূর্ণ পার্লামেন্টারিয়ান বিএনপিতে রয়েছে, তাদের আমন্ত্রণ জানানো হয়নি এত বড় সম্মেলনে। আপনার এই বিষয়ে কোনো পর্যবেক্ষণ আছে কিনা?
আসলে হলে হয়তো ভালোই হতো, বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা যদি যেতেন তো হয়তো এক ধরনের ভালো হতো, কিন্তু একটু টেকনিক্যাল সমস্যা তো আছেই, কারণ এটি তো যারা রানিং এমপি তাদের একটি সংগঠন, এবং জাতীয় বিভিন্ন দেশের যারা সংসদ আছে, বর্তমান যে সংসদ সেই সংসদের সদস্যদের একটি সংগঠন, সেখানে যেহেতু কি বল বিএনপির এই সংসদে যেহেতু কোনো পার্টিসিপেশন নেই এবং তাদের কোনো সদস্য নেই, এ কারণে হয়তো টেকনিক্যালি এই সমস্যাটা কিন্তু থেকে যায়। আমার অবজারভেশন আছে টেকনিক্যাল সমস্যার কারণে আমন্ত্রণ জানানো যায়নি বা হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ রিজওয়ান ফয়েজ নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রেজওয়ান ফয়েজ একটা প্রশ্নের উত্তর দিই, যে উনি বলছেন টেকনিক্যাল কারণ, যেহেতু উই আর নট এমপি, বিএনপি নট ইন পার্লামেন্ট, কিন্তু বুঝাতে চাইছে। জি জি জি। কিন্তু প্রশ্ন হলো হোস্ট কান্ট্রিকে বাংলাদেশ, সাবর হোসেন হোসেন দ্য চেয়ারম্যান অফ আইপিইউ, যে বাংলাদেশে যদি যেসব সব দলের প্রতিনিধি এবার বাংলাদেশে এই পার্লামেন্ট নিয়ে বিশ্বের সবাই জানে, যেহেতু সরকার তো সরকার একটা সম্পর্ক থাকে, কিন্তু কেউ আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না, কিন্তু বিশ্বের মানুষ জানে, বিশ্বের সব সরকারে জানে 2014 সালের নির্বাচন একটা গ্রহণযোগ্য জয়নাল ফারুক, এটা আপনার একটা উইশ যে আমরা যেহেতু হোস্ট কান্ট্রি ছিলাম আমাদেরকে ইনভাইট করা যেত, কিন্তু যেই প্রশ্নটি আপনি তুললেন বিরতির আগে যে বাংলাদেশে গণতন্ত্র নেই বলে, ডক্টর দেলোয়ার হোসেন আপনি একজন একাডেমিশিয়ান, ফলে একাডেমিক জায়গা থেকে বোঝার চেষ্টা করব আমরা ব্যাপারটি, সেটি হচ্ছে যে গণতন্ত্র নেই বলে। আমার ছোট্ট প্রশ্ন, আমি নিজেই বুঝতে চাই, কারণ এই অনুষ্ঠানটি মাঝে মাঝে আমাদের অন্যান্য সঞ্চালকের পাশাপাশি আমিও মাঝে মাঝে করার চেষ্টা করি, বুঝতে চাই যে আসলে গণতন্ত্রহীনতা, আপনি যে ভাবে বলছেন গণহীন শূন্যতা, আপনার যে ভাষা, আমাদের বক্তব্য হচ্ছে বা আমি যেটা বুঝতে চাই সেটা হলো ফ্রান্সে তো গণতন্ত্র আছে, জার্মানিতে তো গণতন্ত্র আছে, আমরা মনে করি কিনা একাডেমিক্যালি অন্তত সেখানে গণতন্ত্র আছে, তাহলে সেই সব দেশে জঙ্গি হামলা হচ্ছে কেন? আমার যেটি প্রশ্ন, আসলে বর্তমানে জঙ্গিবাদের সাথে আমরা যেভাবে গণতন্ত্র যে ধারণা যে গণতন্ত্র থাকা না থাকাকে বুঝি, গণতন্ত্র থাকলে জঙ্গিবাদ থাকবে না, গণতন্ত্র না থাকলে জঙ্গিবাদ থাকবে, ব্যাপারটা কি এরকম সরল? আমাকে জি জি। না না, আসলে তো ব্যাপারটি তো আপনার বাংলাদেশের সামরিক শাসনও ছিল, তখন কি জঙ্গিবাদ ছিল? মানে যেই অর্থে আমরা জঙ্গিবাদ এখন দেখছি, তো আসলে রাজনৈতিক পরিবেশের সঙ্গে তার একটা সম্পর্ক আছে, কিন্তু এই ধরনের সম্পর্ক না। জঙ্গিবাদ হচ্ছে এটি একটি মানসিকতা, এটি একটি সাংগঠনিক কর্মকাণ্ড যার রাজনৈতিক উদ্দেশ্য আছে, সেটা কোনো একটা বিশেষ সময়ে বিশেষ কারণে তৈরি করা হয় এবং তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা তারা পায়। যেমন আমরা এখন একটা বড় ইস্যু হচ্ছে যে আপনার টেরর ফাইন্যান্সিং, যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে টেররিস্টরা যে তারা যে তাদের অর্থায়ন করা হয় সেটি যেমন খোঁজা হচ্ছে। তো ফলে আমার এটাকে এত সরলভাবে দেখার কোনো সুযোগ নাই, কারণ গণতন্ত্রের চাহিদা একটা ওভারঅল রাজনৈতিক বাস্তবতাই হয় এবং সেটি একটা চলমান প্রক্রিয়া। গণতন্ত্র যেমন আজকে ভারতকে আমরা বলছি একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, বিশেষ করে যেহেতু তাদের বিশাল পপুলেশন আছে, কিন্তু তারপরেও কিন্তু ভারত গণতন্ত্র বিনির্মাণ করার চেষ্টা করছে প্রতিনিয়ত। মার্কিন যুক্তরাষ্ট্র আপনি দেখবেন যে তাদের গণতান্ত্রিক চর্চা চলছে। তো গণতন্ত্রের যে জার্নি সেটি কিন্তু আপনার এটা চলমান থাকবে। তো সেটি একটা দিক, কিন্তু জঙ্গিবাদের কারণ, জঙ্গিবাদের বিষয়গুলো এগুলোর সাথে আপনার এটার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, এটার একটা মতাদর্শিক উদ্দেশ্য আছে এবং এগুলোর তৎপরতা বাংলাদেশে যেমন আমরা আমাদের এই যে মুক্তিযুদ্ধের চেতনা বা আমাদের যে ধরনের আমরা কনস্টিটিউশন দিয়ে আমরা শুরু করেছিলাম 1972 সালে, আমাদের মানুষের মধ্যে যে একটা অসাম্প্রদায়িক চেতনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে সবসময় ছিল। শাসন ব্যবস্থা বিভিন্ন রকম ছিল, কিন্তু তার মধ্যে কিন্তু মানুষের মধ্যে এটা ছিল। কিন্তু আমরা দেখেছি 2005 সালে যে একটা আক্রমণের মাধ্যমে সারা দেশে 64টি জেলার মধ্যে 63টি জেলাতে আক্রমণ করে একটা জঙ্গিবাদের একটা নতুন ধারা আমরা দেখেছি। এবং তার আগে 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই 9/11 আক্রমণের ফলে জঙ্গিবাদ একটা বৈশ্বিক একটা প্রবণতা হিসেবে বিশ্বে আসে। তো ফলে এটিকে যদি আপনার এর সঙ্গে একটা গোষ্ঠীর স্বার্থের বিষয় আছে, গোষ্ঠীর তাদের রাজনৈতিক উদ্দেশ্যের ব্যাপার আছে, তাদের অস্তিত্বের বিষয় আছে, সেটা কিন্তু গণতন্ত্রের সাথে আপনার এটিকে এর সাথে কি ধর্মাশ্রয়ী রাজনীতি কিংবা রাজনীতিতে ধর্মের ব্যবহারের সম্পর্ক কোথাও দেখতে পান আপনি, যোগসূত্র দেখতে পান? যেটি অনেক একাডেমিশিয়ান বলেন যে এটি সম্পর্ক আছে, ধর্মের রাজনৈতিক ব্যবহার, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো যেভাবে রাজনীতিতে তৎপর থাকে তাদের আশ্রয় প্রশ্রয় এবং মদত থাকে এই ধরনের জঙ্গিবাদী তৎপরতায়। না, এটি তো আসলে আপনার এখন জঙ্গিবাদটা হচ্ছে একটা, যদি আমি কি ধরনের জঙ্গিবাদ, যদি আপনি ধর্মীয় জঙ্গিবাদের কথা বলেন তাহলে সেখানে আমাদের এখানে তো লিফলেট, পোস্টার কিংবা যে ধরনের বক্তব্য আমরা এই জঙ্গি তৎপরতার মধ্যে দেখি তাতে তো
ধর্মীয় না, জঙ্গিবাদের ধর্মকে- কথাই বলা হচ্ছে। ধর্মকে ব্যবহার করা হচ্ছে, এটা তো আপনার এখন রাজনৈতিক দলগুলো কতটা করছে এটা আমি জানি না বা কিভাবে হচ্ছে, কিন্তু এটা তো সত্য যে যারা জঙ্গিবাদী আক্রমণ করছে অথবা যারা দেশে বিদেশে বা যে সমস্ত শক্তি আমরা দেখছি, শুধু বাংলাদেশ না, মানে আপনার সেই পশ্চিমা বিশ্বে যারা আক্রমণ করে তাদেরও তো একটা ধর্মীয় একটা বক্তব্য, যে বক্তব্যটা একেবারেই মানে অবাস্তব, অগ্রহণযোগ্য এবং একটি ভ্রান্ত একটি বক্তব্য তারা উপস্থাপন করে সেটি ব্যবহার করতে চায়। অবশ্যই ধর্ম কেন, ধর্ম বা যে কোনো মতাদর্শকে ব্যবহার করা হয় আপনার জঙ্গিবাদের পেছনে, সেটা আছে সবসময়। জনাব জয়নাল আবদিন ফারুক, আপনার কাছে আরেকটি প্রশ্ন একটু পরিষ্কার হতে চাই যে আপনি যেটি বললেন যে এটি কৌশল, রাজনীতিতে কৌশল থাকবে, কিন্তু কৌশলেরও তো একটা ধারাবাহিক অবস্থান থাকে। আপনি চেয়ারপারসন, বিএনপি চেয়ারপারসন এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা বললেন। তিনি হোলি আর্টিজান ঘটনার পরে বলেছেন যে এটি দুষ্কৃতিকারীদের রক্তাক্ত অভ্যুত্থান বলেছেন, এবং তখনও তিনি অভিযোগ করেছেন যে দুঃশাসন এবং গণতন্ত্রহীনতার কারণে এসব হচ্ছে, সে অভিযোগ উনি করেছেন। কিন্তু হোলি আর্টিজানের ঘটনার পরে, আবার আমরা জাহাজবাড়ির ঘটনার পরে, এসব অনেক ঘটনার পরে উনাকে আমরা আবার দেখলাম, উনিই বললেন যে সেটি সেপ্টেম্বরের 1 কিংবা 2 তারিখে এসে উনি বললেন যে আসলে জঙ্গিবাদ তো এগুলো কিছুই না, কিছু লোকজনকে ধরে আনা হয়, তারপর তাদের দাড়ি গজায় এবং সরকার সেগুলোকে সামনে এনে বলে যে এরা জঙ্গি। তাহলে মুশকিলটা হচ্ছে বিএনপির কনসিস্টেন্সি বলে যেটি, অর্থাৎ জঙ্গিবাদ আছে কিনা, তৎপরতা আছে কিনা, এই বিষয়ে আপনাদের সুনির্দিষ্ট রাজনৈতিক বক্তব্যটাই তো পরিষ্কার না। আসলে বিষয়টা আপনাকে তো বুঝাবার চেষ্টা পাচ্ছি না যদি আমার প্রতিপক্ষ নেই। আপনি আপনার দর্শকদের জন্য যদি না, বলেন। আমি দর্শকের জন্য বললে এটা বিভিন্ন স্তরে চলে যেতে পারে, এটা আমি রুক্ষভাবে বলতে চাই না। আপনি এটা বলেন যে আমি এটা বলতে বিএনপির চাই, জঙ্গিবাদ প্রশ্নে অবস্থানটা কি? বেগম খালেদা জিয়ার কথা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি স্পষ্ট ভাষায় স্যারের সামনে আপনার মাধ্যমে টিএনএ দর্শক শ্রোতাদেরকে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 30 বছরের রাজনৈতিক বক্তব্য পার্লামেন্ট সব বাইর করেন, আর বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর সকল বক্তব্য এবং তার সহকর্মীদের বক্তব্যগুলো বাইর করেন। কে কত বেশি জঙ্গির বিরুদ্ধে কথা বলেছে সেটা প্রমাণে আসেন। কথায় কথায় আমাদেরকে বলা হয় জামাত, কথায় কথা আমাদেরকে বলা রাজা। বড় দুঃখ, করুণার সহিত মাননীয় প্রধানমন্ত্রী আপনার কিছু সহকর্মীরা যে কথাটা বলে, শহীদ জিয়াউর রহমান উনি নাকি রাজাকার, পাকিস্তানের সহচর। তাহলে কথাগুলো কেন বলবো না, কথাগুলো কেন উত্তর দেব না? সেই উত্তরগুলো দিতে গেলে আমাদের নামে আসে মামলা, আমাদের নামে আসে নুরুর অবস্থা, আমাদের মতো আসে সদরুল আলমের অবস্থা, আমাদের ঘাড়ের চাপে আসে আমাদের ইলিয়াস আলীর মতো অবস্থা, আমাদের মধ্যে চালে আসে হিরোর মতো অবস্থা এমপি। আমি সেই ব্যাপারটা কি এই যে আওয়ামী লীগ আপনাদের বিরুদ্ধে কিছু অভিযোগ তোলে কিংবা কিছু দায়ের প্রশ্ন যখন তোলে, তখন কি আপনারা কৌশল হিসাবে এইসব আওয়ামী লীগের উপরে চাপান? আমি তো বলি রাজনৈতিক একটা কৌশল সব দিকে আছে, কিন্তু সেই কৌশল জঙ্গিবাদের কৌশল না, সেই কৌশল গণতন্ত্রকে জবাই করে না, সেই কৌশল নুরুর মতো লোককে হত্যা করে না, সেই কৌশল ইলিয়াস আলীকে গুম করে না, সেই কৌশল হিরো এমপিকে গুম করে না। কৌশল হলো ক্ষমতা যাওয়া, জনগণকে কনভিন্স করা। কিন্তু বেগম খালেদা জিয়া সম্বন্ধে আপনি যে কথাটা বলেছেন, যে উনি বলেছে যে হোলি আর্টিজানের ঘটনার পরে বাংলাদেশে একটা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস দমনের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের দরকার, ঐক্যবদ্ধ একটা সমঝোতার দরকার। আর পরপরে আপনি আবার বলেছেন, কিন্তু সেপ্টেম্বরে উনি বলেছেন জঙ্গি, উনি আবার এই কথা বলার কারণ কি? বলার কারণ হলো আপনি আমাকে কোনো কথাই আমার গ্রহণ করবেন না, উল্টো আপনি আমাকে দোষারোপ করবেন, তাহলে কথাগুলো আমরাও তাদেরকে খোসা দিয়া বলার সুযোগ আমাদেরকে নিতে হয়। এই কারণে রাজনৈতিক স্বার্থে কথাগুলো, বেগম জি অবশ্যই এসব কথা বলে না, হয়তো আমার মনে হয় নাই যে বেগম জি এইসব কথা বলেছে, হয়তো আমাদের কাছে খবরটি আছে, আপনি চাইলে আমরা দেখাতেও পারি। কিন্তু আমার কথা হলো যে আজকে আওয়ামী লীগ ক্ষমতায়, ওই যে ছোট্টবেলায় গল্প আছে না, বাঘ আসে, আসলে বাঘ নাই। আওয়ামী লীগ কেন যেগুলো করতেছে আমি বুঝি না। আওয়ামী লীগ 2014 সালে ক্ষমতা আসার পর বলছে সংবিধান রক্ষার জন্য নির্বাচন। 1996 সালে ফেব্রুয়ারি মাসে আমরা একটা নির্বাচন করেছিলাম, আমরা একও কথা বলেছিলাম যে আমরাও সংবিধান রক্ষার একটা নির্বাচন করিনি। সে নির্বাচন করার পর 3 মাসে তাদের আন্দোলন সংগ্রাম। আজকে যারা আমাদেরকে রাজাকার বলে, যারা বলে আমরা আজকে জমাতের রাজনীতি করি, আমার স্যারের সামনে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, জমাতের সাথে আমাদের রাজনৈতিক জোট,
রাজনৈতিক আদর্শের সাথে আমাদের কোনো তাদের মিল নাই। আজকে 1996 সালে তারা কি জামাতের সাথে করে নাই আন্দোলন? আরেকটা ছোট্ট বিরতি, শেষ বিরতির পর আরেকবার শুনবো আপনার কথা। প্রিয় দর্শক, আমরা আছি নিউজ আর এক্সট্রায়। প্রিয় দর্শক, নিউজ আর এক্সট্রা আপনাদেরকে স্বাগত। আমরা শেষ বিরতির পর আলোচনায় ফিরলাম। আপনারা জানেন আমরা কথা বলছি বাংলাদেশে প্রথমবারের মতো 171টি দেশের যে অর্গানাইজেশন, পার্লামেন্ট মেম্বারদের যে অর্গানাইজেশন আইপিইউ, তার সম্মেলন কিংবা অ্যাসেম্বলি চলছে, আগামী 5 দিন ব্যাপী চলবে। আমরা এই সম্মেলনের যে সময়কালে অনুষ্ঠিত হচ্ছে, সেই সময়কালে সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃথিবীর আলোচিত বিষয় বৈষম্য এবং জঙ্গিবাদ, দুটি বোঝার চেষ্টা করছি। আমরা খুব বেশি আর আলোচনায় নাই। জনাব আব্দুল ফারুক, আপনি যদি মন্তব্যটি করেন এই বিষয়ে, যে আপনি নিজে বলছেন যে রাজনীতিতে কৌশল থাকে, আমরা ধরে নিচ্ছি আপনার আলোচনা থেকে যে ঠিক আছে, জঙ্গিবাদ বিষয়ে একটা পাল্টি কৌশলের কারণে আপনারা জঙ্গিবাদকেও একটা কৌশল হিসাবে রাজনীতি ব্যবহার করছেন, সরকারের সাথে পাল্টাপাল্টি রাজনীতির কৌশলের দিক থেকে যদি এভাবে বুঝে থাকি। আমার প্রশ্নটি হচ্ছে, জঙ্গিবাদের মতো একটি বিষয়কে আপনারা যেই দল স্লোগান দেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, দেশের যখন প্রশ্ন, তখন এটাকে কি কৌশল হিসেবে ব্যবহার করা ন্যায্য? আমার কথা সামান্য এবং সংক্ষেপ। আমি রাজনৈতিক কর্মী, আমার বক্তব্য রাজনৈতিক। জঙ্গিবাদকে আমি সমর্থন করি না। কোনো ধর্মে লেখা নাই কোনো মানুষকে জবাই করা, কোনো লোককে হত্যা করা, এটা ধর্ম বিরোধী। যে ধর্ম, ঈশ্বর, খোদা, ভগবান সবই এক। সেখানে আমি বলতে চাই, আপনি যে কথা বলেছেন কৌশল, জঙ্গিবাদ নিয়ে রাজনৈতিক ক্ষমতা যাওয়ার কৌশল আর জঙ্গিবাদের কৌশল এক না। আমি তাই বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি যে আজকে যে অ্যাসেম্বলিটা, বিশ্বের সকল দেশের মাননীয় মেহমানরা আজকে বাংলাদেশে আসছে, আল্লাহ পাক যেন শান্তিপূর্ণভাবে 5 দিন তাদের অবস্থানকে আমরা সুন্দর করে তাদেরকে আবার দেশে পাঠাতে পারি, এটাই আমার কামনা। থ্যাংক ইউ। আরেকটি ছোট্ট প্রশ্ন করি। আপনি বললেন যে জামাত বলে আপনাদেরকে অভিযুক্ত করা হয়। আপনারা তো জামাতের সাথে জোটে আছেন এবং জামাতের রাজনীতির একটি বড় কারণ জঙ্গিবাদের, এরকম একাডেমিক নানা ধরনের গবেষণাপত্র আমরা দেখছি। এই বিষয়ে তাহলে আমাকে পলিটিক্যাল লোক লাগবে, আপনার সামনে আমি উত্তর আমি এটুকু বলতে চাই যে বাংলাদেশে রাজনীতিতে ক্ষেত্র বিশেষে অনেক কিছু ঘটে। 1996 সালে যখন আমরা ক্ষমতাচ্যুত হই, তখন আন্দোলন সংগ্রামে কারা ছিল আমি নাম করবো, আপনি তো নাম বলেছেন, আমি নাম বলবো না। 1996 সালে কদমবুসি কারা করা হয়েছে সেটা আমি নাম বলবো না। কিন্তু আমরা যখনই 2001 সালে তাদের সাথে জোট করে ক্ষমতা আসলাম, তখনকে তাদেরকে বলা হয় যে জামাত নির্ভরশীল বিএনপি। এই বিষয়ে আমি অন্যরা মন্দ কাজ করলে, আমি মন্দ কাজের কথা বলছি না, অন্যরা যে কাজ ঠিক করেনি বলে আপনি মনে করেন সেটা আপনি নিজে করবেন রাজনৈতিক স্বার্থে। আমরা যখন জামাতের সাথে রাজনৈতিক জোট করি, তখন আমরা আলবদর রাজাকার পাকিস্তানি হয়ে যাই। আর যারা আলবদর রাজাকের সাথে তাদের ভাষায় একসাথ করে আমাদের বিরুদ্ধে মিছিল করে তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রথা চালু করার জন্য দাবি উত্থাপন করেছিল, তারা আজকে যুদ্ধ অপরাধীর সাথে আঘাত করেছিল। আমি নাম বলবো না। সে কারণে আমি মনে করি, এটা আমার ভাষা না, সবগুলো পত্রপত্রিকার কথা, সে কারণে আমি মনে করি যে আমাদেরকে দয়া করে, আমরা একজন মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, হিসাব নিকাশ করে দেখেন আওয়ামী লীগে কতজন মুক্তিযোদ্ধা আছে আর বিএনপিতে বর্তমানে কতজন মুক্তিযোদ্ধা জীবিত আছে। সে কারণে আমি মনে করি আমাদেরকে দয়া করে আপনার মাধ্যমে আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়ে নিই। দয়া করে আমাদেরকে রাজাঘাটটা বললেন না, আমার নেতাকে পাকিস্তান সহচরটা বললেন না, আমার নেত্রীকে দয়া করে অপমান করেন না। আপনি আমাকে গ্রেপ্তার করেন, মামলা দেন, হামলা দেন, কিন্তু অকথ্য ভাষায় আমাদেরকে বদনামটা আমাদের কাছে চাপিয়ে দেবেন। অনেক ধন্যবাদ জনাব আব্দুল ফারুক। আমরা একটু অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, শেষ মন্তব্য আপনার নিতে চাই। যেই বাস্তবতায় বাংলাদেশে আইপিইউ অ্যাসেম্বলি হচ্ছে, এখান থেকে আপনি কি মনে করেন আমাদের নেয়ার কি আছে এবং বিশ্ববাসীর কাছে কোন বার্তাটা দেয়া জরুরি? আমরা কি নিতে চাই এবং কোন বার্তা দেয়াটা জরুরি মনে করেন আপনি?
একটা বার্তা তো ধরেন আপনার আছে, যেমন যে যে প্রতিপাদ্য বিষয় নিয়ে আপনার এই সম্মেলনটি হচ্ছে, যেখানে আপনার বৈষম্য, জঙ্গিবাদ এবং গণতন্ত্র এই বিষয়গুলো আছে। এবং আমাদের যে বার্তা যেটি হচ্ছে যে আসলে বাংলাদেশের যে অর্জন, বাংলাদেশের যে সক্ষমতা, বাংলাদেশের যে কূটনৈতিক যে ঐতিহ্য, যেটি বহু বছর ধরে এই দেশে তৈরি হয়েছে, এবং এই জায়গাটিতে, এবং বাংলাদেশ এখন একটু অন্য মাত্রায় আছে। আজকে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশে সার্বিকভাবে আমাদের যে সামাজিক অগ্রগতি, যেটা আপনি জানেন যে অমর্ত্য সেনের মতো পণ্ডিত ব্যক্তিরাও কিন্তু বাংলাদেশকে প্রশংসা করছে, সেখানে ভারত থেকে এগিয়ে রাখছে। এবং যে রাষ্ট্র থেকে আমরা স্বাধীন হয়েছি, সেই পাকিস্তান, তারা অনেক পিছিয়ে আছে। তাদের আমরা যদি সন্ত্রাসবাদের রাষ্ট্রের তালিকায় দেখি, আমরা যে ভঙ্গুর রাষ্ট্রের তালিকায় দেখি, আমরা দেখতে পারি যে এই রাষ্ট্রটি কোথায় দিনে দিনে পেছনে যাচ্ছে। তো আমরা আমাদের যে অর্জন, যেটি এমন একটি সময় এই সম্মেলনটি হচ্ছে যে আমাদের সম্পর্কে কিছু অপপ্রচারও আছে বাইরে, যে বিভ্রান্তি আছে, আমাদের ইচ্ছাকৃতভাবে রাজনৈতিকভাবে আমাদের যে ভাবমূর্তি, সেটিকে নষ্ট করার চেষ্টা করা হয়। এই সব কিছুকে মাথায় রাখলে কিন্তু আজকের এই সম্মেলনে যারা আসছেন, 132টি দেশের সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা, একটা সভরেন পার্লামেন্টের সদস্যরা, তারা কিন্তু নিজে চোখে দেখে যাবেন। এবং আমাদের ইতিহাস তুলে ধরার একটি সুযোগ এসছে। এবং এই যে গত 25শে মার্চ আমাদের জাতীয় গণহত্যা দিবস যেটি ঘোষণা করা হয়েছে, এই গণহত্যা দিবসটিকে আমরা আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আমরা চেষ্টা করছি। এবং সেটি শুধু জাতিসংঘের মাধ্যমে স্বীকৃতি শুধু না, আমি মনে করি আন্তর্জাতিক স্বীকৃতির মূল বিষয়টি হচ্ছে যে বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্র জানুক বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশে গণহত্যা হয়েছে, এবং তাদের যে পার্লামেন্ট মেম্বাররা এখানে আছে তারা কিন্তু দেখে যাবে, তারা তাদের সাথে বিভিন্ন কথাবার্তা হবে। ফলে আমাদের ইতিহাসের জায়গাটা, আমাদের আত্মপরিচয়ের জায়গাটা, এবং আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ কোথায় যাবে, এই সামগ্রিকভাবেই কিন্তু আমরা আমাদেরকে তুলে ধরার একটি সুযোগ পেয়েছি। এবং সেটি সার্থকভাবে, সফলভাবে শেষ হোক, এবং এর মাধ্যমে আমাদের দেশের যে সামাজিক এবং অর্থনৈতিক যে বৈষম্য আছে, সেটি যেন আরও বেশি দূরীভূত হয়, এবং আমরা যেন একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারি। এবং সেই আশায় কিন্তু আমরা করছি। আপনাদের দুজনকে বিশেষভাবে আজকের এই সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম আইপিইউর অ্যাসেম্বলি চলছে বাংলাদেশে, সেই প্রেক্ষিতে জঙ্গিবাদ, বৈষম্য এবং গণতন্ত্রের প্রশ্ন নিয়ে আলোচনায় ছিলাম। আপনারাও আশা করি আগামী অনুষ্ঠানগুলোতে আমাদের সাথে যুক্ত থাকবেন, এবং আমাদের দেশের জনগণ, রাজনীতিবিদ যেভাবে লড়াই করে বাংলাদেশ, রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ তৈরি করেছে, স্বাধীন করেছে, রাজনৈতিক প্রক্রিয়া উন্নয়নেও আমরা সেই একই সদিচ্ছার লড়াই চালিয়ে যাব। আপনাদেরকে ধন্যবাদ।